দীপের পুরনো স্মৃতি ফিরে আসতে ঝাঁপিকে এবার জড়িয়ে ধরে দীপ কান্না করে দিল। ও হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপ বলতে লাগলো, অনেক আপনাদের সাথে ভদ্রভাবে কথা বলেছি, এবার প্লিজ দয়া করে আপনারা এখান থেকে যান। ঝাঁপি তখন বলতে লাগলো, ও প্লিজ প্লিজ আপনারা এমনটা করবেন না। সত্যিই কি আপনাদের ছেলের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? দীপ তখন বলতে লাগলো, সেট আপ, এটা কি ধরনের কথাবার্তা? অনেক অসভ্যতা হয়েছে, এবার কিন্তু আমি আর বরদাস্ত করব না, এবার আপনাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেব। তখনই দীপের মা বলতে লাগলো, আপনারা এসব কি বলছেন? কেন অ্যাক্সিডেন্ট হতে যাবে? আপনাদের মুখে এসব কথা কি করে আসলো? ঋষভ তখন বলে উঠে, প্লিজ আপনারা আমাদের দিকটা একটু বুঝুন, আমরা বিশ্বাস করুন আমরা কোন পরিস্থিতির দিক দিয়ে আছি আমাদের কথাটা একবার ভাবুন। তখনই দীপ বলতে লাগলো, আমি কোনো কথা ভাবতে চাই না, আপনাদেরকে অনেক সম্মান করেছি, এবার আমি লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। আমি যদি পুলিশে কমপ্লেন করি তাহলে আপনাদের সবাইকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করবে, আমি সেটা চাই না। প্লিজ আপনারা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। ঝাঁপি তখন বলতে লাগলো, তার আর দরকার হবে না, তার আর দরকার হবে না, কারণ আপনি যে আমার স্বামী নন সেটা আমি স্পষ্ট ভালো করে বুঝতে পারছি। আপনি যদি আমার জায়গা থাকতেন তাহলে আপনিও গুলিয়ে যেতেন, গুলিয়ে যেতেন। আমাদের ব্যাপারটা আপনি বোঝার চেষ্টাই করছেন না। তখনই কাসাই বলতে লাগলো, এই এই দাদাভাই বলতে, তখন দীপ বলতে লাগলো, খবরদার খবরদার, তুমি আমাকে দাদাভাই বলবে না। এদিকে হাত জোর করে দীপ তখন সবাইকে বলতে লাগলো, প্লিজ আমি আপনাদের ছেলে নই, আপনাদেরকে আর একটা কথা কতবার বলবো? তখন দীপের বাবা বলতে লাগলো, একবার তুই আমার কাছে এই কথা বলতে। দীপ তখন বলতে লাগলো, খবরদার আমার দিকে কেউ এগিয়ে আসবে না, অনেক বাড়াবাড়ি সহ্য করেছি, এটা কিন্তু সীমার আর কিন্তু অধিক হয়ে যাচ্ছে। আপনাদের না এই বেয়াদবি আমি আর সহ্য করব না, প্লিজ আপনারা এখান থেকে এক্ষুনি চলে যান। দীপের মা তখন বলতে লাগলো, বাবান বাবান তুই। তখনই বলতে লাগলো, না না, আমি আপনার বাবা নই। এই কথাটা আপনাদের মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। আপনাদেরকে আমি এতবার বলার পরও আপনারা কেন যে আমার কথাটা বুঝতে পারছেন না, আমি সেটাই বুঝতে পারছি না। তারপরে দীপ বলতে লাগলো, এক্ষুনি এখান থেকে চলে যান। চাপি তখন তার সেই ছবিগুলি দেখিয়ে প্রতিটা মুহূর্তের ছবিগুলি দেখিয়ে বলতে লাগলো, আমাদের জায়গায় যদি আপনি থাকতেন না, আপনিও গুলিয়ে যেতেন। দেখুন এই মানুষটা আর আপনার মধ্যে তফাৎটা কি? তখন তো রীতিমতো দীপ চমকে যায়। তখন দীপের যে বাবা, সে বাবা বলতে লাগলো, প্লিজ এভাবে ছবি দেখিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করার আপনারা চেষ্টা করবেন না। দীপ তখন বলে উঠে, হ্যাঁ আমিও তো বলছি, ওদেরকে এখন থেকে চলে যেতে বলুন। আমি দীপ নই, আমি হলাম উৎসব রায় চৌধুরী। জাপি তখন বলতে লাগলো, হ্যাঁ বুঝতে পারছি আপনি আমার স্বামী নন, কারণ আমার স্বামী না ইমোশনাল দাম দিতে জানে, আপনি সেটা জানেন না। যা শুনে উৎসব তখন রীতিমতো চমকে যায়, বারবার করে সেই কথাগুলো তার মাথায় ঢুকতে থাকে। এদিকে তখন বলতে লাগলো, আপনারা এখনই বেরিয়ে যাবেন না আমি পুলিশে কমপ্লেন করব? বলুন বলুন মা, ওদেরকে এ বাড়ি থেকে এক্ষুনি বের করে দিন, বের করে দিন এক্ষুনি। কিন্তু কিছুতে অজান্তা যেতে চাইছে না। জাপি তখন বলতে লাগলো, বাবা বাবা মা, এখান থেকে চলো, আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা বুঝতে পারছি আমাদের জায়গায় যদি উনি থাকতেন না, উনিও ঠিক একই কথাটা বলতেন না, এইভাবে আমাদেরকে তাড়িয়ে দিতে পারতেন না। ঝাঁপি তখন বলতে লাগলো, ও মা, আর এক মুহূর্তে এখানে থাকবে না, চলো চলো এখান থেকে। কাসাই তখন বলতে লাগলো, প্লিজ আপনি আমাদের কথাটা একটিবার শুনুন, একটিবার শুনুন। কিন্তু উৎসব রায়চৌধুরী কিছুতেই তাদের কোনো কথাই শুনতে চায় না, বারবার হুমকি দিতে থাকে, পুলিশের ভয় দেখাতে থাকে। তখনই ঋষভ বলতে লাগলো, শুনুন আপনি এইভাবে পুলিশের হুমকি দিবেন না। ঝাঁপি তখন বলতে লাগলো, কেন আপনি আমাদেরকে পুলিশের ভয় দেখাচ্ছেন? আপনি আমাদের পুলিশের ভয় দেখাবেন না, আমরা এখানে থাকতে আসিনি, এখানে থাকতে আসিনি, জাস্ট আমাদের বাড়ির ছেলেটা আপনার মতো, সেই জন্য আমরা এখানে এসেছি, আপনি এমনটা করতে পারেন না আমাদের সাথে। তখন উৎসব রায় চৌধুরী বলতে লাগলো, সেই জন্য তো আপনাদেরকে বলছি, এক কথা আর বারবার আমাদের বলতে না ইচ্ছে করছে না। তখন উৎসব রায়ের মা বলতে লাগলো, আমার ছেলে তো ইউএসএ থাকতো, এই সবে মাত্র 1 মাস হলো এখানে এসেছে, কেন আপনারা এইভাবে ওকে আপনাদের ছেলে বলছেন? কিন্তু কিছুতে দীপের মা সেটা বুঝতে চায় না। দীপের মা অজান্তা বলতে লাগলো, আমি ভুল হতে পারি না, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। কিন্তু ও কিছুতেই বিশ্বাস করতে চায় না কেউ। এমনকি উৎসবও নিজেকে উৎসব বলে দাবি করতে থাকে। বারবার দীপ নিজেকে উৎসব বলে দাবি করতে থাকলে তখন ঝাঁপির মন অনেকটা কষ্ট হতে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো, না এখানে আর সময় নষ্ট করব না, এখান থেকে আমরা এক্ষুনি চলে যাব। এই বলে দামোদর সরকার আর যে অজান্তাকে নিয়ে ঝাঁপি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর বেরিয়ে যাওয়ার সাথে সাথে তখন উৎসবের সেই মা দরজাটা বন্ধ করে দিয়ে ওদের মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে বলতে লাগলো, আমার প্রচণ্ড ভয়
করছে। ওরা যদি আবার এসে পড়ে তখন উৎসবের বাবা বলতে লাগলো, "না, না ওরা আর এখানে আসবে না। আর যদিও আসে কিচ্ছু করতে পারবে না।" তখন উৎসবের মা কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "আমি অনেক বছর পর আমার ছেলেকে ফিরে পেয়েছি। আমি আমার ছেলেকে কিছু হারিয়ে ফেলতে পারব না।" উৎসবের বাবা তখন বলতে লাগলো, "ইমিডিয়েটলি আমাদের কলকাতা থেকে ইউএসএ চলে যেতে হবে। সেখানে শিফট হতে হবে। এ কোনো একটা অঘটন ঘটার আগে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে।" তখনই উৎসবের মা বলতে লাগলো, "যত তাড়াতাড়ি সম্ভব তুমি ব্যবস্থা করো। আমার মন বলছে ওরা আবার এখানে আসতে পারে। আবার হুজ্জুতি সৃষ্টি করতে পারে।" উৎসবের বাবা তখন বলতে লাগলো, "কোনো লাভ হবে না। এটা করে কোনো লাভ হবে না।" অন্যদিকে দেখা যায় আ জাপির বারবার বলতে লাগলো, "ও জেঠি, জেঠি তুমি এমন কান্নাকাটি করো না।" তারপরে ই বলতে লাগলো, "এভাবে ভেঙে পড়লে তো চলবে না। আমাদের শক্ত হতে হবে।" কিন্তু ও একই কথা বলে বারবার কেঁদে যাচ্ছে অজান্তা। মা ছাড়া লক্ষ্মীকে যে ও তার বাবান কেন ও ওর সাথে আবার দেখা করালে যদি বাবান না হয়? এদিকে কাসাইও কান্নাকাটি করতে থাকে। নীলু তখন বলতে লাগলো, "কি হয়েছে? কি হয়েছে?" কাসাই তখন সবটা খুলে বললে নীলু তখন বলতে লাগলো, "তোমরা কেন বুঝতে চাইছো না মা? আপনি কেন বুঝতে চাইছেন না? আ দীপদাকে তো আমরা অনেক খুঁজেছি। এত বৎসর হয়ে গেছে। আপনারা কেন বুঝতে পারছেন না যে দীপদা আর বেঁচে নেই?" যা শুনে তো অজান্তা পুরোটাই যে চমকে যায়। এদিকে কাসা তখন বলতে লাগলো, "তুমি না আর মানুষ নেই নীলু। তুমি কি করে কথাটা বলতে পারলে? কোন কথা কোন জায়গায় বলতে হয় সেটাও তুমি জানো না? তোমার কাছে তো আমিও মৃত। এটাই তোমার মনে হবে যাবে।" তখন বলতে লাগলো, "ও জেঠি, জেঠি তুমি শান্ত হও।" তারপরে নীলু মোবাইলে সে উৎসব রায়চৌধুরীর প্রোফাইলটা ঘুরে দেখে আর দেখতে পায় যে তার সমস্ত ছবিগুলি সেই ইউএসেরই। তখনই দামোদর সরকার বলতে লাগলো, "অজান্তা তুমি কেন বুঝতে পারছো না? আরে ওদের বাড়িতে তো ছবিগুলি দেখেছি। ছবিগুলি তো অনেক আগের। আমাদের দ্বীপ হারিয়ে গেছে ৮ বছর হয়েছে। এ এই আমাদের দ্বীপ হতে পারে না অজান্তা।" তখন বলতে লাগলো, "তোমরা যাই কিছু বলো না কেন, আমি এটা বিশ্বাস করি না।" এদিকে জাপিও বলতে লাগলো, "ছবিগুলি মিথ্যে হতে পারে না। কিন্তু আমারও মন কেমন করছে। মা ছাড়া লোকে ও যদি না হয় তাহলে কেন আমাদের ওর সাথে দেখা করিয়ে দিলে? সত্যিই তো এই সমস্ত ছবিগুলি তো ইউএসের।" এই বলে ঝাঁপি মোবাইলে সেই ছবিগুলি দেখতে থাকে। এদিকে নীলু বলতে লাগলো, "তোমরা এভাবে ভেঙে পড়ো না তো, তোমাদের নিজেদেরকে তো শক্ত হতে হবে।" তখন তিনি ছুটে আসে আর এসে বলতে লাগলো, "কি হয়েছে মা? সবাই কান্নাকাটি করছে কেন?" জাপি তখন বলতে লাগলো, "ও একটা লোক না আমাদের সবার সাথে খুব খারাপ ব্যবহার করেছে সেজন্য অ সবাই কাঁদছে।" তখন তিনি বলতে লাগলো, "দেখো একবার আমি ওই লোকটার সাথে দেখা করি, তারপর দেখো ওর কি অবস্থা করি।" এদিকে নীলু বলতে লাগলো, "প্লিজ আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের তো বলছি ও দীপদা হতে পারে না। দীপদা যদি হতো ও তো আপনাদেরকে চিনতো।" অজান্তা তখন বলতে লাগলো, "আমার মন বলছে আমার বাবানের নিশ্চয় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে সবকিছু ভুলে গিয়েছে।" জাপিও তখন বারবার বলতে লাগলো, "আমারও মন বলছে ও আমার দীপ।" এইদিকে সেই উৎসব রায়চৌধুরী বাড়িতে ঘুমোতে যায়। কিন্তু সে কিছুতে ঘুমোতে পারে না। তার বারবার করে সেই ঝাঁপির বলা কথাগুলি মনে পড়তে থাকে। আর সে বারবার বলতে লাগলো, "ও না, না মেয়েটা আমার সাথে এইভাবে কেন কথা বলল? যেদিন ১ম অফিসে এসেছে সেই দিনও ও স্বামী বলে দাবি করছে। এখনও সে এভাবে কথা বলছে। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কেন মনের ভিতর এতটা ছটফট হচ্ছে?" অন্যদিকে ঝাঁপি বাড়িতে তার মেয়ের সাথে ঘুমিয়ে এ গ তার মেয়েকে ঘুম পাড়াতে থাকে আর এই উৎসব রায়চৌধুরীর ব্যবহারগুলি মনে করতে থাকে আর বলতে লাগলো, "আমার দীপ তো এমন ছিল না তাহলে ও কে হতে পারে?" অন্যদিকে সেই উৎসব রায়চৌধুরী ঝাঁপির বলা সমস্ত কথাগুলি মনে পড়তে থাকে। এমনকি তার মা যে তাকে জড়িয়ে ধরছিল সেটাও ভাবতে থাকে। এক পর্যায়ে ভাবতে, ভাবতে তার সমস্ত পুরনো স্মৃতিগুলি ফিরে আসে। আর তখনই সে ঝাঁপির কাছে ছুটে আসে। আর এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "ঝাঁপি, ঝাঁপি তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমার দীপ।" ঝাঁপি তো রীতিমতো চমকে যায়। এমনকি বাড়ির সবাই রীতিমতো চমকে যায়। আর তখন অজান্তা বলতে লাগলো, "বাবান তোর সব মনে পড়ে গেছে? তুই আমাদেরকে চিনতে পারছিস?"